আমি তার চাঁদের আলোয় ভেজা মুখ তুলে ধরে তাকে চুম্বন করলাম। ঠিক ঠিক সেই সময় ডাক্তার, এই জনমানবহীন নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে যেন 3 বার বলে উঠল, ওকে ওকে ওকে। ও মা গো! বাংলা সাহিত্যের বিভিন্ন আবেগ ও অনুভূতির সংমিশ্রণ, আপনাদের প্রিয় গল্প চয়ন। হয়ে যাক সাহিত্য মোড অন। ডাক্তার, ডাক্তার, কে? ডাক্তার, ডাক্তার, কে এত রাতে? ডাক্তার। ও জমিদার বাবু, আসছি আসছি। উফ, এত মাঝরাতে যত উৎপাত! উফ। আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু দরজায় দাঁড়িয়ে আছেন। ধরফর করে উঠে ভাঙাচোরা চৌকিটা টেনে এনে তাকে বসতে দিলাম। উৎকণ্ঠিত হয়ে তার মুখের দিকে তাকালাম। বিবর্ণ মুখ, বিস্ফারিত চোখ। ঘড়িতে দেখি রাত 2:30। বললাম, বলুন, কি হয়েছে? আজ আজ আবার আবার সে উপদ্রব শুরু হয়েছে। তোমার ওষুধ কোনো কাজ করেনি, কোনো কাজ করেনি, কোনো কাজ করেনি। আপনি বুঝি আবার মদের মাত্রাটা বাড়িয়েছেন নাকি? ওটা তোমার ভুল, ওটা তোমার বড় ভুল। মদের ব্যাপার নয়, মদের ব্যাপার নয়। পুরো ঘটনাটা না শুনলে আসল কারণ বুঝতে পারবে না, পারবে না। কুলঙ্গির ভেতর ছোট টিনের ডিবেতে কেরোসিনের আলো মিটমিট করছিল। আমি একটু নাড়া দিতেই আলোটা জ্বলে উঠল, সঙ্গে ধোঁয়াও বেড়ে গেল। একটা কোট গায়ে চাপিয়ে খবরের কাগজ পাতা প্যাক বাক্সের ওপর বসলাম। দক্ষিণাচরণ বাবু বলতে শুরু করলেন, আমার প্রথমা স্ত্রীর মতো গৃহিণী খুবই বিরল ছিল, কিন্তু তখন আমার বয়স কম, রসিকতা বেশি। তার উপর কবিশাস্ত্র ভালোই পড়েছিলাম। ফলে নেখাত গৃহস্থালীর জীবনে আমার মন বসতো না। কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে পড়তো যেন, গৃহিণী সচিব। তাই বুঝি? তবে বিয়ে করলে কেন? গৃহিণী সচিব সখী মিত।
প্রিয় শিষ্য ললিতে কলাবিধৌ। মানে? অর্থাৎ আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি একসঙ্গে গৃহিণী, সখী ও সহচর, আর জীবনের ললিত কলায় তুমি আমার চিরপ্রিয় শিষ্যা। ললিত কলা? কিন্তু আমার স্ত্রীর কাছে এসব ললিত কলার কথা চলতো না। সখীর ভঙ্গিতে প্রেমের কথা বলতে গেলে তিনি হেসে উড়িয়ে দিতেন। গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত ভেসে গিয়েছিল, তেমনি তার হাসির সামনে বড় বড় কবিতার পংক্তি আর আদরের ভাষা মুহূর্তে তুচ্ছ হয়ে যেত। হাসবার এক আশ্চর্য ক্ষমতা ছিল তার। তারপর প্রায় 4 বছর আগে আমি এক ভয়ানক অসুখে পড়লাম। ঠোঁটে ঘা, জ্বর, মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিলাম প্রায়। ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছিলেন। এমন সময় এক আত্মীয় কোথা থেকে একটা ব্রহ্মচারী এনে হাজির করলো জানো। সে গব্যঘৃতের সঙ্গে একটা শিকড় বেটে খাওয়ালো। ওষুধের জোরেই হোক বা ভাগ্যক্রমে সেবার বেঁচে গেলাম। অসুস্থতার সময় আমার স্ত্রী এক মুহূর্তও বিশ্রাম নেননি। দিন রাত এক করে সামান্য শক্তি নিয়ে যেন দরজায় দাঁড়ানো যমদূতের সঙ্গে প্রাণপণ লড়াই করছিলেন। সমস্ত ভালোবাসা, সমস্ত যত্ন দিয়ে আমার তুচ্ছ প্রাণটাকে বুকের শিশুর মতো আঁকড়ে রেখেছিলেন। খাওয়া নেই, ঘুম নেই, জগতের আর কিছুই যেন নেই। যম যখন পরাজিত বাঘের মতো আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন, তখন কিন্তু আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মেরে গেলেন। তিনি তখন গর্ভবতী ছিলেন। কিছুদিন পরে এক মৃত সন্তান প্রসব করলেন। তারপর থেকেই নানা জটিল রোগ শুরু হলো। তখন আমি তার সেবায় মন দিলাম, কিন্তু তাতে তিনি বড় অস্বস্তি বোধ করতেন জানো। কি গো, কেমন লাগছে? আহ, এসব কি করছো? লোকে কি বলবে? ওহ, যে যা বলে বলুক। আমায় যে তুমি জমের দুয়ার থেকে নিয়ে এসেছো, এ তো কিছুই না। না না, এমন করো না। তোমার জ্বরটা বেড়েছে দেখছি। আমি না গো, আমি ভালো আছি।
দিনরাত আমার ঘরে এমন করে যাতায়াত করো না। বেশ, ঠিক আছে, তাহলে একটু আরাম কেদারায় বসি। বড্ড গরম আজ, একটু বাতাস না করলে হচ্ছে না, বুঝলে। আমি কিছু বুঝি না ভাবছো? তোমার খাবার দেরি হয়ে যাবে, যাও খেয়ে নাও। তুমি অসুস্থ, আমি যাচ্ছি, তবে তুমি একটু বিশ্রামের চেষ্টা করো না। হ্যাঁ, আমি একটু মাথায়। যাও তো, পুরুষ মানুষের এত বাড়াবাড়ি ভালো নয়। বরানগরের বাড়িটা তুমি দেখেছো নিশ্চয়ই। সামনে বাগান আর বাগানের ওপারেই গঙ্গা। আমাদের শোবার ঘরের নিচে দক্ষিণ দিকে একটু জমি নিয়ে স্ত্রী নিজের মতো করে একটা ছোট বাগান বানিয়েছিলেন। খুবই সাধারণ, রঙের বাহার নেই, পাতার বৈচিত্র্য নেই, নাম ফলক লাগানো বিদেশি গাছও নেই। বেল, জুঁই, গোলাপ, গন্ধরাজ, করবী, রজনীগন্ধা এসবই বেশি। একটা বড় বকুল গাছের তলায় সাদা মার্বেলের একটা বেদি ছিল। যখন সুস্থ ছিলেন তখন নিজেই দিনে 2 বার ধুয়ে রাখতেন। গ্রীষ্মের সন্ধ্যায় ওখানেই বসতেন। ওখান থেকে গঙ্গা দেখা যেত, কিন্তু গঙ্গার নৌকার লোকেরা তাকে দেখতে পেত না। একদিন চৈত্রের শুক্লপক্ষের সন্ধ্যায় তিনি শুয়ে আছেন, আমায় বললেন, ঘরে বন্দি থাকতে থাকতে প্রাণটা একেবারে হাঁপিয়ে উঠেছে। আজ একবার বাগানে নিয়ে যাবে, গিয়ে বসবো। বেশ তো, এসো, উঠে এসো, আস্তে আস্তে, সাবধানে। উফ, ওই বেদিতে না হয় একটু। হ্যাঁ, আস্তে আস্তে এসো, হ্যাঁ, এসো, এসো। উফ, এই যে আস্তে আস্তে। বলি কি, আমার কোলে শুয়ে পড়ো। হ্যাঁ, তুমি এত দুর্বল, বসতে হবে না। এসো, এসো। না না, এত বাড়াবাড়ি তোমায় মানায় না, মানায় না গো। আমি ঠিক আছি। তার অস্বস্তি দেখে আমি একটা বালিশ এনে শুইয়ে দিলাম। তার মাথার কাছে বসে চুপচাপ দেখলাম ডালের ফাঁক দিয়ে চাঁদের আলো তার শুকনো মুখে পড়েছে। চারিদিক নিস্তব্ধ। 1-2 বকুল ফুল ঝরে পড়ছিল। সেই গন্ধ ভরা ছায়ায় বসে তাঁর মুখের দিকে তাকিয়ে আমার চোখ ভিজে গেল। অত্যন্ত ধীরে ধীরে তাঁর একটা গরম শীর্ণ হাত আমি তুলে নিলাম। তিনি বাধা দিলেন না। আমি বলে ফেললাম, জানো, তোমার ভালোবাসা আমি কোনোদিনও ভুলবো না। ভুলবে না? না গো, কখনো না। এটা অসম্ভব। আর আমি তেমন প্রত্যাশাও করি না। কি প্রত্যাশা মানে? এসব কি কথা বলছো? এই মিষ্টি অথচ ধারালো হাসির ভয় আমি
কোনোদিন স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাপ করতে পারিনি। দূরে থাকলে যা মনে হয়, সামনে গেলেই সবই তুচ্ছ লাগতো। ছাপার অক্ষরে পড়ে চোখ ভিজে যায়, কিন্তু সেই কথাগুলি মুখে বললেই যে কেন হাস্যকর হয়ে উঠত আমি বুঝতাম না। হাসির সঙ্গে তর্ক চলে না, তাই চুপ করে রইলুম। চাঁদের আলো আরো উজ্জ্বল হলো। কোকিল কুহু কুহু করে ডাকছিল। ভাবছিলাম, এত জোছনাতেও কি কোকিলের সঙ্গিনী বধির? চিকিৎসায় কোনো ফল হলো না। ডাক্তার বললেন বাতাস বদল করলে ভালো হতে পারে। আমি স্ত্রীকে নিয়ে এলাহাবাদ গেলাম। তারপর এখানে দক্ষিণাচরণবাবু থেমে গেলেন। সন্দেহ ভরে আমার দিকে তাকিয়ে মাথা দু হাতে চেপে বসলেন। আমিও নীরব। কেরোসিনের আলো কাঁপছিল। ঘরে মশার ভোঁ ভোঁ স্পষ্ট। হঠাৎ তিনি আবার বলতে শুরু করলেন। সেখানে হারান ডাক্তার চিকিৎসা শুরু করলেন। আসুন আসুন। হ্যাঁ, ডাক্তারবাবু কেমন বুঝছেন? দক্ষিণাচরণ বাবু, সত্যি বলতে কি অবস্থা ভালো লাগছে না। মানে কোনো আশাই নেই নাকি? হ্যাঁ, চেষ্টা করছি, দেখি। আসি, নমস্কার। নমস্কার। কি গো, হুম? অমন করে দেখছো কেন? না না, কিছু না। একটু ভালো লাগছে। তুমি কি বললেন? কি বললেন? ও উনি উনি বললেন তুমি খুব তাড়াতাড়ি সেরে উঠবে। দেখো, যখন রোগও সারবে না আর আমার মরার তারাও নেই, তখন তুমি আর কতদিন এই রুগ্ন মানুষটিকে নিয়ে কাটাবে বলো দেখি? না 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 না, এসব কি বলছো তুমি? হ্যাঁ, এসব এসব কথা বলো না। তুমি সেরে উঠবে, আমি জানি তুমি সেরে উঠবে। শোনো না, তুমি আর একটা বিয়ে করো। কি 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 কথা বলছো? না না, অসম্ভব অসম্ভব। এ একবারে অবাস্তব ব্যাপার। যতদিন এই দেহে প্রাণ আছে তত। হয়েছে হয়েছে, আর বলো না। এসব শুনে আমি মরে যাব। না না গো, এই জীবনে আর কাউকে আমি এত ভালোবাসতে পারবো না। তিনি হেসে উঠলেন। তখন আমাকে আবার চুপ করতে হলো। জানি না তখন নিজেও স্বীকার করেছিলাম কিনা, কিন্তু এখন বুঝি এই নিয়মহীন সেবায় আমি মনে মনে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ছেড়ে দেব এমন ভাবনা ছিল না। আবার আজীবন এই অসুস্থতাকে বয়ে বেড়াতে হবে, এই ভাবনাটাও অসহনীয় ছিল।
হায় 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 হায়। যৌবনে ভবিষ্যৎ কত উজ্জ্বল মনে হয়েছিল, আর এখন শেষ পর্যন্ত শুধু আশাহীন দীর্ঘ তৃষিত মরুভূমি। আমার ক্লান্তি তিনি নিশ্চয়ই বুঝেছিলেন, তখন জানতাম না, কিন্তু এখন নিশ্চিত তিনি আমাকে শিশু পাঠ্যের মতো সহজে পড়তে পারতেন। তাই যখন আমি উপন্যাসের নায়ক সেজে কবিত্ব করতাম, তিনি স্নেহে ভরা অথচ অনিবার্য হাসিতে ভেঙে পড়তেন। আমার অজানা অন্তরের কথাও তিনি জানতেন। এই কথা ভাবলে আজও লজ্জায় মরে যেতে ইচ্ছে করে আমার। বুঝলাম। আজ কি আপনি আবার? হারান ডাক্তার আমাদেরই জাতের মানুষ, তাঁর বাড়িতে আমার প্রায় যাওয়া আসা ছিল। কিছুদিন যাতায়াতের পর একদিন তিনি নিজের মেয়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটি অবিবাহিত, রূপে সুন্দর, শিক্ষায় সুশৃঙ্খল। ফলে মাঝে মাঝে এক একদিন তার সঙ্গে নানা কথা বলতে বলতে বাড়ি ফিরতে দেরি হয়ে যেত। স্ত্রীর ওষুধ খাওয়ানোর সময় পেরিয়ে যেত। আমার স্ত্রী জানতেন আমি হারান ডাক্তারের বাড়ি গিয়েছি, কিন্তু একদিনও দেরির কারণ জিজ্ঞাসা করেননি। জানো ডাক্তার, মরুভূমির মধ্যে যেন হঠাৎ আমি আবার মরীচিকা দেখতে পেলাম। তৃষ্ণা যখন বুক পর্যন্ত উঠে গেছে, তখন চোখের সামনে কুল ভরা স্বচ্ছ জল ছলছল করে উঠল। সে সময় মনটাকে আমি আর টেনে ফিরিয়ে আনতে পারলাম না। একদিন উনি আমায় বললেন, যাদের রোগ সারবার কোনো সম্ভাবনা নেই তাদের জন্য মৃত্যুই ভালো। বেঁচে থাকলে তাদের নিজেরও সুখ নেই আর অন্যেরও অসুখ। মানে আপনি বলছেন? অপরাধ নেবেন না জমিদার বাবু, আসলে আপনার স্ত্রীর প্রসঙ্গে এমন কথা তোলা হয়তো উচিত হয়নি, কিন্তু ডাক্তারদের মন জীবন মৃত্যুর ব্যাপারে এমন অসার যে আচ্ছা ডাক্তারবাবু, মনোরমা এখনো অবিবাহিত, সময় পেরিয়ে যাচ্ছে না? না না জমিদার বাবু, আমি সে কেলে মানুষ নই। পছন্দসই পাত্র না পাওয়া পর্যন্ত বিয়ে দেব না। আমি জানি বাইরে অনেক রকম গুঞ্জন চলছে, কুলের দোষ, আরো কত কি। তবু বাবা হিসেবে বলছি, মনোমা আমার লাখে একজন। আমি গুজবে কান দিই না ডাক্তারবাবু। বেশ, ও বেলা তবে আসবেন। নমস্কার। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হয়ে উঠল। প্রায় সেবা আর ওষুধ দেওয়ার নিয়ম ভাঙতে লাগলো। হঠাৎ একদিন পাশের ঘর থেকে আমি শুনলাম আমার স্ত্রী হারানবাবুকে বলছেন, ডাক্তার, কতগুলো মিথ্যে ওষুধ খাইয়ে ডাক্তারখানার দেনা বাড়াচ্ছেন কেন? আমার প্রাণটাই যখন একটা রোগ, তখন এমন একটা ওষুধ দিন যাতে তাড়াতাড়ি প্রাণটাই যায়। ছি, এমন কথা বলবেন না। ডাক্তারবাবু, বলছি আজ কেমন দেখছেন? তুমি ঘরে কেন এই গরমে? যাও
বাইরে যাও। কেন? ওর আবার বেড়াতে যাবার সময় হয়ে গেছে। একটু না হাঁটলে তোমার আবার খিদে পাবে না। আমি আমি এখন আসি। নমস্কার। নমস্কার। চলুন, আমি আপনার ব্যাগটা। বেড়াতে যাওয়া মানে ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাকে বুঝিয়েছিলাম ক্ষুধা জাগানোর জন্য একটু হাঁটা দরকার। আজ আমি নিশ্চিন্তে বলতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলনাটা বুঝতেন। আমি নির্বোধ আর ভাবতাম তিনি নির্বোধ। জল, এক গ্লাস জল এনে দাও। আমি উঠে কুঁজো থেকে জল নিয়ে এলাম। দেখলাম তিনি 2 হাতে মুখ ঢেকে রয়েছে, মাঝে মাঝে কপালে হাত ঘষছেন। আমি বললাম, আসুন। তারপর? একদিন ডাক্তারের মেয়ে মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসার ইচ্ছা প্রকাশ করলো। কেন জানি না, প্রস্তাবটা আমার ভালো লাগেনি, কিন্তু আপত্তি করার কোনো যুক্তিও ছিল না। এক সন্ধ্যায় সে আমাদের বাড়িতে এসে হাজির হলো। সেদিন আমার স্ত্রীর ব্যথা অন্য দিনের তুলনায় কিছুটা বেশি ছিল। যেদিন যন্ত্রণা বাড়ে সেদিন তিনি খুব স্থির, খুব নিঃশব্দ হয়ে থাকেন। মাঝে মাঝে শুধু মুঠি শক্ত করে ধরেন, মুখ নীলচে হয়ে আসে। তাতেই বোঝা যায় তার ব্যথা। ঘরে কোনো শব্দ ছিল না। আমি বিছানার পাশে চুপ করে বসেছিলাম। সেদিন আমাকে বাইরে যেতে বলার শক্তি তার ছিল না, অথবা হয়তো খুব কষ্টের সময় আমি কাছে থাকি, এটাই তিনি চেয়েছিলেন। চোখে লাগবে বলে কেরোসিনের আলোটাও দরজার পাশে ছিল। ঘর অন্ধকার, নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু তার যন্ত্রণার একটু উপশমে তার গভীর নিঃশ্বাস শোনা যাচ্ছিল। এমন সময় মনোরমা দরজায় দাঁড়ালো। উল্টো দিক থেকে কেরোসিনের আলো তার মুখে পড়ল। আলো আধারে সে কিছুক্ষণ ঘরের ভিতর দেখতে না পেয়ে দরজার কাছে ইতস্তত করতে লাগলো। আর এই সময় আমার স্ত্রী চমকে উঠে আমার হাত চেপে বললেন, ওকে ওকে গো, ওকে। কি হয়েছে? শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ওকে আমি চিনি না। আমি আসলে আজ আসবো বলেছিলাম। ও আরে, মনোরমা দেবী, আসুন 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 আসুন। ওগো, ইনি আমাদের ডাক্তারবাবুর মেয়ে। বসুন বসুন। ও, আপনি আসুন। আলোটা ধরো তো। হ্যাঁ হ্যাঁ, আমি আলোটা। ধন্যবাদ। তা কেমন আছেন আপনি? অনেকটা ভালো। বসুন। আসতে পারি? আরে ডাক্তারবাবু যে, আসুন আসুন আসুন। হ্যাঁ, আজ ওষুধ নিয়ে এসেছি। দেখুন। ও, তুই এখানে? এই তো একটু আগেই এসেছি বাবু। বেশ, হ্যাঁ। এই যে এই 2টো শিশি, খুব মন দিয়ে দেখুন। এই নীল শিশিটা মালিশের, আর এটা হচ্ছে খাওয়ার।
দুটো একদম গুলিয়ে ফেলবেন না। এই মালিশের ওষুধটি কিন্তু ভীষণ বিষ। কি বললাম বলুন তো? বলুন। নীলটি মালিশের আর অতি খাবার। হ্যাঁ জমিদার বাবু, আপনি একটু চোখে চোখে রাখবেন, কেমন? আচ্ছা, আজ আজ আমরা তাহলে আসি। বাবা, আমি থাকি না কেন? সঙ্গে তো তেমন কোনো স্ত্রীলোকও নেই, আর এনাকেই বা দেখবে কে? না না, আপনি কষ্ট করবেন না। পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতো দেখে। হ্যাঁ মা, উনি হচ্ছেন মা লক্ষ্মী। চিরকাল পরের সেবা করেছেন, নিজের সেবা সহ্য করতে পারেন না। আমরা আসছি। ডাক্তার বাবু, উনি বন্ধ ঘরে অনেকক্ষণ বসে আছেন, একবার বাইরে ঘুরিয়ে আনবেন? ও হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, চলুন না, নদীর ধারে একটু ঘুরে আসি। নদীর ধারে মানে আমি এখন বরং মানে আরে আসুন আসুন, এই গরমে একটু হাওয়া বাতাসেরও প্রয়োজন আছে, বুঝলেন না? ও ও তাহলে তাহলে এই নীলটি মালিশের, হ্যাঁ মনে থাকে যেন। আমরা আসছি, নমস্কার। বেশ। সেদিন ডাক্তারের বাড়িতেই খাওয়া হলো। ফিরতে ফিরতে রাত। এসে দেখি আমার স্ত্রী ছটফট করছেন। অনুতাপে বিদ্ধ হয়ে আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনি কিচ্ছু বলতে পারলেন না, শুধু আমার দিকে তাকালেন। তখন তার গলা বন্ধ হয়ে এসেছে। সেই রাতেই জানো, আমি ডাক্তারকে ডাকলাম। তিনি এসেই কিছু বুঝলেন না। তারপর শিশিগুলোর দিকে চেয়ে, মালিশের নীল ওষুধটি খালি, তাই তো? ডাক্তার সঙ্গে সঙ্গে গাড়ি করে নিজের বাড়ি থেকে পাম্প আনতে ছুটলেন। আমি আধমরা হয়ে স্ত্রীর বিছানার উপর পড়ে গেলাম। তখন মা যেমন অসুস্থ শিশুকে সান্ত্বনা দেয়, তিনি তেমন করেই আমার মাথা নিজের বুকে টেনে নিয়ে স্পর্শে স্পর্শে অনেক কথা বুঝিয়ে দিলেন। যেন বললেন, শোক করো না, ভালোই হয়েছে, তুমি সুখী হবে, এই ভেবেই আমি সুখে মরলাম। ডাক্তার ফিরে আসার আগেই জীবনের সঙ্গে সঙ্গে তার সমস্ত যন্ত্রণা শেষ হয়ে গেল। তারপর আর একটু জল। হ্যাঁ, এই যে। কি ভীষণ গরম, কি ভীষণ গরম। এই বলে দ্রুত বাইরে গিয়ে বারান্দায় কয়েকবার পায়চারি করে এলেন তিনি। অস্থির হয়ে বসলেন আবার। স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি আর বলতে চান না, অথচ আমি যেন অদৃশ্য কোনো জাদুতে কথা বের করে নিচ্ছি। তিনি আবার শুরু করলেন, মনোরমাকে বিয়ে করে দেশে ফিরলাম। বাবার সম্মতিতেই সে আমাকে বিয়ে করেছিল। কিন্তু আমি যখন আদরের কথা বলতাম,
ভালোবাসা দিয়ে তার মন জয় করতে চাইতাম, সে হাসতো না, গম্ভীর হয়ে থাকতো। তার মনের কোথায় কি খটকা লেগেছিল আমি কি করে বুঝবো বলতো? একদিন শরতের প্রথম সন্ধ্যায় মনোরমাকে নিয়ে আমি বরানগরের বাগানে হাঁটছি। চারিদিকে ধীরে ধীরে ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে। পাখিদের বাসায় ফেরার শব্দটুকুও নেই। শুধু পথের ধারে ঘন ছায়ায় ঢাকা ঝাউ গাছ বাতাসের শব্দ করে কাঁপছে। ধীরে ধীরে অন্ধকার আরো ঘন হয়ে উঠল। যতটুকু আকাশ দেখা যায় তারায় ভরা। পাতার ঝিলঝিল শব্দ যেন বিশাল নীরবতার প্রান্তে একটা সূক্ষ্ম রেখা এঁকে দিচ্ছে। এই সময় আমার মদ্যপানের নেশা ভয়ঙ্করভাবে বেড়ে গেছিল ডাক্তার। সেদিন বিকালেই আমি কিছুটা খেয়েছিলাম। তাই যখন ক্লান্ত হয়ে মনোরমা বকুলতলার সাদা পাথরের বেদিতে এসে দু হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ল, আমি পাশে এসে বসে ওর দিকে তাকিয়ে রইলাম। কি হলো? কি দেখছো? তোমার সাদা শাড়ি পরা ক্লান্ত শরীর, ফ্যাকাশে মুখ, যেন একটা ছায়া, জানো, ছায়া যাকে কোনোভাবেই জড়িয়ে ধরা যায় না। তাই? হুম। মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু কিন্তু আমি তোমাকে ভালোবাসি, জানো, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে কোনোদিন ভুলতে পারবো না, তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। এমন সময় ঝাউ গাছের মাথায় যেন আগুন জ্বলে উঠল। তারপর কৃষ্ণপক্ষের জীর্ণ হলুদ চাঁদটা ধীরে ধীরে গাছের মাথার উপর উঠে এলো। কথাটা বলেই আমি চমকে উঠলাম। মনে পড়ে গেল ঠিক এই কথাটাই আমি আরেকজনকে বলেছিলাম। আর সেই মুহূর্তেই বকুলের ডাল, ঝাউ গাছের মাথা, হলুদ রাঙা চাঁদের নিচ দিয়ে গঙ্গার পূর্ব পার থেকে সুদূর পশ্চিম পার পর্যন্ত একটা হাসি ভেসে গেল। আমি সঙ্গে সঙ্গে পাথরের বেদি থেকে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলাম। চেতনা ফিরলে দেখি ঘরের বিছানায় শুয়ে আছি। মনোরমা জিজ্ঞাসা করলো, কি গো, শুনতে পাচ্ছ? কি? আমি কোথায়? হঠাৎ এমন হলো কেন? তুমি শুনতে পাওনি? আকাশ বাতাস ভরে একটা হাসি শোনা গেল, শুনতে পাওনি?
ওটা হাসি নাকি? ষাঁড় বেঁধে এক ঝাঁক পাখি উড়ে গেল। ওদেরই ডানার শব্দ। তুমি এত সহজেই ভয় পাও কেন? পাখি, পাখির ঝাঁকের শব্দ? হ্যাঁ, আর এই সময় তো উত্তর দিক থেকে হাঁসের দল নদীর চরে আসে। না 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 মনোরমা, না। চারদিক অন্ধকারে, চারদিক অন্ধকারে অনেক হাসি জমে আছে। সামান্য কিছু হলেই আকাশ চিরে বেরিয়ে পড়বে। না, তুমি যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না গো। বিশ্রাম করো, এখন তোমার বিশ্রামের প্রয়োজন। না না না, তুমি না। শেষ পর্যন্ত এমন হলো ডাক্তার, সন্ধ্যার পর মনোরমার সঙ্গে একটা কথাও বলার সাহস আমার থাকতো না। তারপর আমরা বড়নগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে নৌকায় বেরোলাম। অঘ্রাণ মাস, নদীর হাওয়ায় যেন সমস্ত ভয় ধুয়ে গেল। অনেকদিন বেশ সুখেই কাটালাম। চারপাশের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মনোরমাও যেন বহুদিন পরে ধীরে ধীরে নিজের হৃদয়ের বন্ধ দরজাগুলো আমার দিকে খুলে দিতে লাগলো। গঙ্গা ছেড়ে খড়ে, খড়ে ছেড়ে শেষে এসে পৌঁছলাম পদ্মায়। ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের সময় যেন নিস্তেজ এক বিশাল সরীসৃপ দীর্ঘ শীত নিদ্রায় ডুবে আছে। উত্তরের পারে জনশূন্য তৃণহীন বিস্তৃত বালির চর ধুধু করছে, আর দক্ষিণের উঁচু পারে গ্রামের আমবাগানগুলো যেন এই রাক্ষসী নদীর মুখের সামনে হাত জোর করে কাঁপছে। পদ্মা ঘুমের ঘোরে মাঝে মাঝে পাশ ফিরছে। ভাঙা তটভূমি চুপচাপ করে ধসে পড়ছে। ওই জায়গাটায় বেড়ানোর সুযোগ আছে দেখে নৌকা বাঁধলাম। একদিন আমরা দুজন হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলাম। সূর্যাস্তের সোনালি আভা মিলিয়ে যেতেই শুক্লপক্ষের স্বচ্ছ চাঁদের আলো ফুটে উঠল। অন্তহীন সাদা বালির চরের ওপর যখন উন্মুক্ত জ্যোৎস্না আকাশের দিগন্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল, মনে হলো জনবানবহীন এক চন্দ্রলোকের স্বপ্ন রাজ্যে কেবল আমরা দুজনেই বাস করছি। মনোরমার মাথা থেকে লাল শালটা নেমে এসে তার মুখ ঘিরে শরীর ঢেকে রেখেছে। নিস্তব্ধতা যখন ঘনিয়ে এলো, চারিদিকে শুধু সীমাহীন সাদা আলো আর শূন্যতা। তখন সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার হাতটা শক্ত করে ধরল। অত্যন্ত কাছে এসে যেন তার সমস্ত শরীর, মন, জীবন আর যৌবন আমার ওপর সঁপে দিয়ে নিঃশর্ত নির্ভর করে দাঁড়ালো।
পুলকিত হৃদয়ে মনে হলো, ঘরের চার দেওয়ালে কি ভালোবাসা যথেষ্ট হয়? এমন উন্মুক্ত অনাবৃত আকাশ না হলে কি দুটো মানুষকে সত্যি কোথাও ধরে? মনে হলো আমাদের আর কোনো ঘর নেই, কোনো দরজা নেই, কোনো দুয়ার নেই, কোথাও ফেরার নেই। শুধু হাত ধরাধরি করে কোনো গন্তব্য ছাড়াই চন্দ্রালোকে ভরা শূন্যতার উপর দিয়েই চলে যাব। হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে পড়লাম। দেখলাম বালির মাঝখানে অদূরে ছোট্ট একটা জলাশয়। পদ্মা সরে যাওয়ার পর সেখানে জল জমে আছে। চারিদিকে মরু বালু, মাঝখানে নিস্তরঙ্গ নিশ্চল জল। তার উপরেই লম্বা একটা জ্যোৎস্নার রেখা যেন অচেতন ভাবে শুয়ে আছে। সেখানে এসে আমরা দাঁড়ালাম। মনোরমা কি ভাবলো কে জানে। আমার দিকে তাকানোর মুহূর্তেই তার মাথা থেকে শালটা আবার খুলে পড়ল। আমি তার চাঁদের আলোয় ভেজা মুখ তুলে ধরে তাকে চুম্বন করলাম। ঠিক ঠিক সেই সময় ডাক্তার, এই জনমানবহীন নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে যেন 3 বার বলে উঠল, ওকে ওকে ওকে। ও মা গো, ওটা ওটা কি? আমি চমকে উঠলাম, মনোরমাও কেঁপে উঠল। কিন্তু কিন্তু পরক্ষণেই আমরা বুঝলাম এ শব্দ মানুষের নয়, অমানুষিকও নয়। চরবাসী জলচর পাখির ডাক। গভীর রাতে হঠাৎ তাদের নিরাপদ নির্জন আশ্রয়ের কাছে লোকের আনাগোনা দেখে তারা উৎকণ্ঠিত হয়েছে। তবে এই ভয়ের ধাক্কায় আমরা তাড়াতাড়ি নৌকায় ফিরে এলাম। রাতে বিছানায় শুয়ে পড়লাম। ক্লান্ত শরীরে আমাকে জড়িয়ে ধরে মনোরমা ঘুমিয়ে পড়ল। ঠিক ঠিক তখনই ডাক্তার, অন্ধকারে কে যেন আমার মশারির পাশে দাঁড়িয়ে গভীর ঘুমে ডুবে থাকা মনোরমার দিকে একটা লম্বা শীর্ণ অস্থিসার আঙুল তুলে আমার কানের কাছে অত্যন্ত নিচু স্বরে জিজ্ঞাসা করতে লাগলো, ওকে ওকে ওকে। আমি আমি ঝাঁপিয়ে উঠে দেশলাই জ্বালিয়ে ধরলাম, চারিদিকে ঘোরালাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলিয়ে গেল। মশারি কেঁপে উঠল, নৌকা দুলে উঠল, আমার ঘরমাক্ত শরীরে রক্ত যেন জমে গেল। আর আর অন্ধকার রাতের ভিতর দিয়ে এক অদ্ভুত হাসি, অদ্ভুত হাসি।
হাসি পদ্মা পেরোলো, পদ্মার চর পেরোলো, তারপর একে একে ঘুমন্ত দেশ, গ্রাম, নগর পেরিয়ে যেতে লাগলো, যেন অনন্তকাল ধরে দেশ থেকে দেশে, লোক থেকে লোকালয়ে চলে যাচ্ছে। ক্রমে ক্ষীণ থেকে ক্ষীণতর, ক্ষীণতম, এমন ক্ষীণ হাসি আমি কখনো শুনিনি, কল্পনাও করিনি। মনে হচ্ছিল আমার মাথার ভেতরেই যেন আকাশ হয়েছে, আর আর সেই শব্দ যতই দূরে যায় কিছুতেই আমার মস্তিষ্কের সীমানা ছাড়াতে পারে না। শেষে যখন অসহ্য হয়ে উঠল, ভাবলাম আলো না নেভালে ঘুমাতে পারবো না। কিন্তু যেই আলো নিভিয়ে শুলাম, অমনি মশারির পাশে আমার কানের একেবারে কাছে অন্ধকারে ভেতর থেকে সেই অবরুদ্ধ স্বর আবার বলে উঠল, ওকে 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 গো। আমার বুকের রক্তের তালের সঙ্গে সঙ্গে সেই শব্দটা ধ্বনিত হতে লাগলো, সমানে সমানে সমানে। ওকে 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 গো, ওকে 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 গো। গভীর রাতে নিস্তব্ধ নৌকার ভেতর আমার গোল ঘড়িটাও যেন প্রাণ পেয়ে উঠল, আর ওটার কাঁটা মনোরমার দিকে বাড়িয়ে দিয়ে শেলফের উপর থেকে তাল মিলিয়ে সে বলতে লাগলো, ওকে 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 গো, ওকে ওকে গো, ওকে ওকে গো। বলতে বলতে দক্ষিণাচরণ বাবুর মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল, তার গলা আটকে এলো। আমি তাকে ছুঁয়ে বললাম, একটু জল খান, একটু জল খান। জল? না না ডাক্তার, না না। ঠিক সেই সময় কেরোসিনের শিখাটা তপতপ করতে করতে নিভে গেল, আর হঠাৎ দেখলাম বাইরে আলো হয়ে গেছে। কাক ডাকছে, দোয়েল শীষ দিচ্ছে। আমার বাড়ির সামনের পথে গরু আর মোষের গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ শোনা যাচ্ছে। সঙ্গে সঙ্গে দক্ষিণাচরণ বাবুর মুখভঙ্গি বদলে গেল। ভয়ের কোনো চিহ্ন রইল না। রাতের বিভ্রমে, কল্পিত আতঙ্কে আমার কাছে এত কথা বলে ফেলেছেন এই ভেবে যেন তিনি অত্যন্ত লজ্জিত ও আমার ওপর বিরক্ত হয়ে উঠলেন। সামান্য শিষ্টাচারও না করে হঠাৎ উঠে দ্রুত চলে গেলেন।
আর ঠিক সেই দিনই মাঝরাতে আবার আমার দরজায় ধাক্কা পড়ল। ডাক্তার 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 ডাক্তার